নমস্কার। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বলাকা অরিজিৎ প্রোডাকশনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি দশম শ্রেণীর একটি কবিতা সিন্ধু তীরে। তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তোমরা পাবে। প্রথমে দেখে নিই সিন্ধু তীরে কবিতার কবিকে। কবি হচ্ছেন সৈয়দ আলাউল। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। যদিও প্রথম জীবনে তিনি কবি ছিলেন না বা রাজসভার সভাকবি ছিলেন না, প্রথম জীবনে তিনি একজন অশ্বারোহী সৈন্য ছিলেন। তারপরে পরবর্তীকালে তিনি রাজসভার কবি হন। কবিতার উৎসের নাম পদ্মাবতী কাব্যগ্রন্থ। কবিতার এই উৎসের নাম পদ্মাবতী কাব্যগ্রন্থ, অর্থাৎ পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, মালিক মোহাম্মদ জায়সির আরবি ভাষায় রচিত পদ্মাবত কাব্যর বাংলা অনুবাদটাই হচ্ছে আমাদের আলোচ্য পদ্মাবতী কাব্যগ্রন্থ। এই পদ্মাবত কাব্যের একটি খণ্ড হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। মেইনলি এই পদ্মা সমুদ্র খণ্ডটাই হচ্ছে আমাদের আজকের কবিতার বিষয়বস্তু, সেটা হচ্ছে সিন্ধু তীরে। শুরু করতে চলেছি আজকের কবিতা সিন্ধু তীরে নিয়ে বিস্তারিত আলোচনা। কিন্তু এই বিস্তারিত আলোচনা আসার আগে তোমাদের জেনে রাখতে হবে যে এর পূর্ব কথাটা কি। মানে এই কবিতাটা যেখান থেকে দিয়েছে তার পূর্ব কথা না জানলে তোমরা এই কবিতাটা বুঝতে পারবে না। সুতরাং আগে পূর্ব কথাটা বুঝে নেওয়া দরকার। এবার আসি পূর্ব কথায়। চিতররাজ রত্ন সেন সিংহলে রাজকন্যা পদ্মাবতীর রূপের খবর সুখ পাখি মারফত পান। সুখ পাখি একটা এমনই পাখি যে মানুষের মতো কথা বলতে পারে, তাকে বলা হয় সুখ পাখি। অ্যাকচুয়ালি এখানে সুখ পাখি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বার্তাবাহক। কোনো সংবাদদাতার মাধ্যমে তিনি খবর পান পদ্মাবতীর রূপ কিরকম ছিল। তো খবর পেয়ে তিনি পদ্মাবতীর প্রেমে পড়ে যান এবং ঠিক করেন যে পদ্মাবতীকে তিনি বিবাহ করবেন। যদিও তার প্রথমা স্ত্রী ছিলেন, তার নাম নাগমতী, তার কথা আমরা পরে আসবো। তো রত্নসেন কি করলেন, সিংহলের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু তিনি গেলেন এক যোগীর ছদ্মবেশে। সিংহলে পদ্মাবতীর কাছে গেলেন, গিয়ে তার প্রেম নিবেদন করলেন। তারপরে অনেক বাধা বিপত্তির পরে পদ্মাবতী রাজি হলো এবং রত্নসেন আর পদ্মাবতীর বিবাহ হলো। বিবাহ সম্পন্ন হওয়ার পর রত্নসেন সিংহলেই থাকতে শুরু করলেন। এর কিছুদিন পর আবার এক সুখ পাখি মারফত তিনি খবর পেলেন যে তার প্রথমা স্ত্রী নাগমতী কান্নায় ভেঙে পড়েছেন এবং তার রাজ্য চিতরের প্রজারাও খুব একটা সুখে নেই। তো তখন তিনি কি করলেন না, পদ্মাবতীকে নিয়ে সিংহল থেকে চিতরের উদ্দেশ্যে রওনা দিলেন। আসতে হবে কিসে, সমুদ্রে। তো সমুদ্রে যখন যাত্রা শুরু করবেন সেই মুহূর্তে সমুদ্ররাজ তার কাছে একটা পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে এলেন এক ব্রাহ্মণ ভিখারির ছদ্মবেশে, এবং তিনি বললেন যে আপনার যত ধন সম্পত্তি আছে তার 1/4 অর্থাৎ 1/4 যদি আমাকে দেন তাহলে আমি খুশি হব। কিন্তু রাজা রত্নসেন ভাবলেন 1/4 তো বিশাল ব্যাপার, প্রচুর সম্পত্তি, অতটা একজন ব্রাহ্মণ ভিখারিকে দেওয়া সম্ভব হবে না। তিনি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন। এই সময় সমুদ্ররাজ প্রচন্ড রেগে গেলেন, ক্ষুব্ধ হলেন। তিনি যখন জাহাজে করে যাত্রা শুরু করলেন, তিনি বলতে রত্নসেন যখন পদ্মাবতীকে নিয়ে জাহাজে করে যাত্রা শুরু করলেন চিতরের উদ্দেশ্যে, তখন দেখা দিল প্রচন্ড ঝড়ঝঞ্ঝা। এমন ঝড়ঝঞ্ঝা হলো যে জাহাজ ভেঙে গেল। তখন একটা ছোট্ট ভেলা বা মাঞ্জস, যেটাকে আমরা বলি বড় বড় জাহাজে ছোট ছোট যেমন নৌকা থাকে, মানে প্রাণ রক্ষা করার জন্য ছোট বোট জাতীয় যে নৌকাগুলো থাকে, তো তাতে করে কি করলো, পদ্মাবতী সহ 4 সখীকে তিনি একটা মাঞ্জসে অর্থাৎ একটা ভেলা জাতীয় নৌকাতে তুলে দিলেন এবং নিজে অন্য একটি ভেলায় চড়ে চলতে লাগলেন। কিন্তু রাস্তায় যেতে যেতে দুজনে আলাদা হয়ে যায়, দুটো নৌকা পুরো আলাদা হয়ে যায়। পদ্মাবতী সহ 4 সখী একটি নির্জন দ্বীপে চলে যায়, গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় বলবো না, নির্জন গিয়ে ভেলাটা থেমে যায় এবং তারা অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে থাকে। এইটা হচ্ছে পূর্ব কথা। এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাঠ্যাংশে আছে। তো এর পরবর্তী যে ঘটনাটা আছে সেটা আমরা এবার আলোচনা করব। কিন্তু এই আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখছি, প্রথমেই যেটা দেওয়া আছে, মানে প্রথম পাতাতে তোমাদের যেটা দেওয়া আছে কবিতাটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এই সিন্ধু তীরে জায়গাটা কোথায়, সেটা লোকেশনটা সেটা এখানে বিস্তৃত করে দেওয়া আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি।
তো এতক্ষণ কি বললাম না, পদ্মাবতী সহ 4 সখী তারা কোথায় যাচ্ছে, তারা যেতে যেতে একটা নির্জন দ্বীপে গিয়ে তাদের ভেলাটা দাঁড়িয়ে থাকলো এবং সেখানে তারা অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন। এবার তোমরা সকলে বইটা নাও, আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। কন্যারে ফেলিল যথা জলের মাঝে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যারে বলতে এখানে কন্যা কাকে বলা হয়েছে না পদ্মাবতীকে বলা হয়েছে। পদ্মাবতীকে কোথায় নিয়ে এসে ফেললো না জলের মাঝে তথা, চারিদিকে জল থই থই করছে। দিব্যপুরী সমুদ্র মাঝার, ঠিক সমুদ্রের মাঝখানে এখানে একটা দিব্যপুরী। দিব্যপুরী বলতে দেবতাদের পুরী, অর্থাৎ দেবতাদের থাকার জায়গা যেটা, সেটাকে দিব্যপুরী বলেছে। মানে জায়গাটা এতটাই সুন্দর, এতটা মনোরম একটা পরিবেশ। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদাচার। অতি মনোহর দেশ, দেশটা কিরকম না খুব মনোহর, মন হরণ করে এরকম দেশ, তাকে বলা হয় মনোহর। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কিচ্ছু নেই, দুঃখ ক্লেশ। সত্য ধর্ম সদা সদাচার, যেখানে সত্য ধর্ম অর্থাৎ সবাই ধর্মের পথে চলে, কেউ কোনো খারাপ কাজ করে না সেখানে। তাই এটা বলছে সত্য ধর্ম সদা মানে হচ্ছে সবসময়, সদাচার মানে সৎযুক্ত আচার, সদাচার। সমুদ্র নিপৃত সুতা, সমুদ্র নিবৃতি সুতা। এখানে সমুদ্র বলতে সমুদ্র তোমরা জানো, নিবৃতি মানে রাজা, তাহলে সমুদ্র নিবৃতি মানে সমুদ্রের রাজা, সমুদ্ররাজ। সুতা মানে কন্যা, সমুদ্র নিবৃতি সুতা মানে সমুদ্ররাজের কন্যা। পদ্মা নামে গুণজুতা, পদ্মা নামে গুণযুক্ত, জুতা মানে যুক্ত, তো যার পদ্মা নামে, যার নাম পদ্মা, সমুদ্র নিবৃতি সুতা সমুদ্রের কন্যা পদ্মা। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, তিনি সিন্ধু তীরে গেছেন, সেই দিব্যস্থানে তিনি তাকে দেখা গেছে। এখানে কিন্তু দুটো নাম সবাই গুলিয়ে ফেলে, পদ্মা আর পদ্মাবতী। পদ্মাবতী হচ্ছে সিংহলের রাজকন্যা আর পদ্মা হচ্ছে সমুদ্রকন্যা, এটা কিন্তু মাথায় রাখো সবাই। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। উপরে পর্বত মানে যে দ্বীপটা, তার একধারে সুউচ্চ পর্বত আছে, ফল ফুলে ভর্তি সেখানে। উপরে পর্বত এক মানে উপরের দিকে, মানে গোটা দ্বীপটার একদিকে একটা পর্বত আছে, খুব উচ্চ পর্বত শ্রেণী আছে। ফল ফুলে অতিরেক অর্থাৎ চারিদিকে ফল ফুলের আধিক্য দেখা যায়। তার পাশে রচিল উদ্যান, তার পাশেই একটা উদ্যান অর্থাৎ একটা বাগান রচনা হয়েছে, বাগান যেন রচনা করা হয়েছে। বাগানটা কিরকম সেটা বর্ণনা দেওয়া আছে। নানা পুষ্প মনোহর, চারিদিকে পুষ্প ভর্তি, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, যার সুগন্ধি সৌরভকেও হার মানিয়ে দেয়। সৌরভতর, সৌরভের থেকেও বেশি, সৌরভ মানে অতি সুগন্ধি জিনিস, তার তুলনায় বেশি সুগন্ধ। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, চারিদিকে নানা গাছ আছে, গাছগাছালি আছে। এবং এখানে এই কথাটা নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সুলক্ষণ অর্থাৎ সুলক্ষণ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ তখনকার দিনে চিকিৎসা করার জন্য যে ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়, এখনো হয় যদিও তখনকার দিনে আরো বেশি ছিল, তো সেটাকে এখানে বলছে যে চারিদিকে ভেষজ উদ্ভিদ সম্পন্ন গাছপালা ভর্তি। তাহাতে বিচিত্র টঙি, টঙি অর্থাৎ উঁচু কোনো তাহাতে মানে উঁচু কোনো স্থানকে টঙি বলা হয়। তাহাতে বিচিত্র টঙি হেমরত্নে নানা রঙী। এখানে টঙি কথার অর্থ মানে এখানে টঙি বলেছে মানে দোলনা জাতীয় জিনিস আর কি, মানে একটা বিশাল বড় খুব সুন্দর দোলনা আছে, সেখানে কি হেম অর্থাৎ স্বর্ণ বা সোনা, রত্নে হেমরত্নে নানা রঙী, সোনা দিয়ে মোড়া বিভিন্ন কারুকার্য করা। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে কন্যা সারাক্ষণ বিরাজ করে। কে কন্যা? এখানে হচ্ছে সমুদ্র কন্যা, সমুদ্র কন্যা সেখানে সারাক্ষণ বিরাজ করে। ওই যে দ্বীপটা, সেই দ্বীপটাতে সমুদ্র কন্যা সারাদিন সেখানে থাকে। এটা হচ্ছে পদ্মাবতী, তার 4 সখী যেখানে গেল, যেখানে গিয়ে তারা অচৈতন্য অবস্থায় পড়ে রইল, সেই জায়গাটা কিরকম দেখতে সেটাই কবি এখানে বর্ণনা করেছে। এরপরে আসছি তার পরবর্তী ঘটনায়। আচ্ছা, পরবর্তী ঘটনায় যাওয়ার আগে তোমরা কিছু কিছু মানে তোমরা লিখে নাও, যার অর্থগুলো তোমরা পরে বুঝতে পারবে না। সেটা হচ্ছে দেখো এখানে দিয়েছে কন্যারে ফেলিল যথা জলের মাঝে তথা দিব্য পুরী, পুরী অর্থাৎ ভবন, তাই তো?
পরি অর্থাৎ ভবন বা গৃহ। দিব্যপুরী সমুদ্র মাঝার। অতি মনোহর, মনোহর মানে মন হরণ করে এমন জিনিস, তাকে বলা হয় মনোহর, মন হরণ করে এমন জিনিস। নাহি তথা দুঃখ ক্লেশ, ক্লেশ মানে যন্ত্রণা, মানে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না। ক্লেশ মানে যন্ত্রণা, তোমরা লিখে নাও খাতায় বা বইয়ের পাশে লিখে নাও। তারপরে আছে সমুদ্র নিবৃত্তি সুতা। সুতা মানে সমুদ্র নিবৃত্তি, নিবৃত্তি মানে হচ্ছে রাজা, আর সুতা মানে হচ্ছে কন্যা। সমুদ্র নিবৃত্তি সুতা। পদ্মা নামে গুণ জুতা, জুতা মানে যুক্ত। তারপরে তার পাশে রছিল উদ্যান, সরি গুণ জুতা। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধু তীরে, এখানে সিন্ধু মানে কিন্তু সমুদ্র, সিন্ধু মানে সিন্ধু নদ বা এরম বা কোনো নদী নয়, এখানে হচ্ছে সিন্ধু মানে কিন্তু সমুদ্র। সমুদ্র তীরে দেখি দিব্যস্থান। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, অতিরেক মানে হচ্ছে আধিক্য, ফল ফুলের আধিক্য অনেক বেশি। তার পাশে রয়েছিল উদ্যান, উদ্যান মানে হচ্ছে বাগান। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহারে বিচিত্র টঙ্গি, টঙ্গি মানে হচ্ছে উঁচু মাচা জাতীয়, টঙ্গি মানে হচ্ছে উঁচু মাচা জাতীয় জিনিস। এখানে এই অর্থে টঙ্গি মানে হচ্ছে তোমাদের দোলনা জাতীয় জিনিস। হেম মানে হচ্ছে স্বর্ণ বা সোনা। রত্নে নানা রঙ্গি, মানে সোনায় মোড়া পালঙ্ক, সোনায় মোড়া বিভিন্ন কারুকার্য করা, পাথর খচিত কারুকার্য করা দোলনা বিশেষ। তথা কন্যা থাকে সর্বক্ষণ, যেখানে কন্যা সারাক্ষণ থাকে। এরপর আসছি পরের পাঠে, আসছি পৃথ্বীপুরে ছিল নিশি, নানা সুখে হাসি খেলি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পৃথ্বীপুর অর্থাৎ বাবার গৃহে ছিল নিশি, নিশি অর্থাৎ রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় বাবার গৃহে কাটিয়ে সেখানে হাসা খেলা করে, মানে আনন্দের জীবনযাপন করে সকালবেলায় যদি হইল সময় প্রত্যুষ, প্রত্যুষ মানে হচ্ছে ভোরবেলা অর্থাৎ বা সকালবেলা। তো রাত্রিবেলা সে বাবার গৃহে থেকে পরের দিন সকালবেলায় সে সেখান থেকে বেরিয়ে এলো। এসে কোথায় আসছে? সখীগণ পরিসঙ্গে, তার সখী তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আসিতে উদ্যান রঙ্গে, সেই উদ্যান, যে উদ্যানের কথা একটু আগে আমি বললাম আর কি, যেখানে পদ্মাবতী সহ তার 4 সখী পড়ে আছে, সেই উদ্যানে সে প্রতিদিনই আসে। তো সেই উদ্যানে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, সেখানে এসে দেখে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে একটা মাঞ্জস পড়ে আছে। মাঞ্জস মানে কি? ছোট নৌকা বিশেষ বা ভেলা, যাতে করে পদ্মাবতী তার 4 সখী এসে ওখানে আছে। সিন্ধু তীরে একটা মাঞ্জস পড়ে আছে। তো দূর থেকে দেখে তার মনের মধ্যে একটা কৌতুক এলো, যে কি রে বাবা ওখানে এরম করে পড়ে আছে। তো মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, মনেতে কৌতুক নিয়ে সে তুরিত গমনে অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই স্থানে এলো। এসে দেখলো দেখে চারি সখী চারি ভিড়, 4 কোণে, মাঞ্জসের 4 কোণে, ভেলাটার 4 কোণে 4টে সখী পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, মধ্যিখানে যে কন্যা তার রূপ খুব সুন্দর। রম্ভা অর্থাৎ স্বর্গের নর্তকী, স্বর্গের নর্তকীদের মধ্যে শ্রেষ্ঠ নর্তকী হলো রম্ভা। তার রূপ, পদ্মাবতীর রূপ যেন সেই রম্ভার মতো, সেই রম্ভার সাথে পদ্মাবতীর রূপকে তুলনা করা হয়েছে। মধ্যে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিত হইয়া চেতন রহিত, নিপতিতা চেতন রহিত, যিনি চেতনা হারিয়ে সেই ভেলার মধ্যে পড়ে আছে, নিপতিত হয়ে আছেন অর্থাৎ পড়ে আছেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, তার রূপের কলা দেখে, বালা অর্থাৎ কন্যা, বালা মানে কন্যা। তোমরা সবাই লিখে নাও, আমি যেগুলো লিখেছি এখানে সেখানে তোমরা কিন্তু লিখে নাও। বালা মানে কন্যা। তো দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, তার রূপ দেখে সমুদ্ররাজ কন্যা সে বিস্মিত হয়ে গেল, সে অবাক হয়ে গেল। অনুমান করে নিজ চিতে, সে নিজে কল্পনা করছে যে এ কে হতে পারে, এত রূপ কার হতে পারে। ইন্দ্রশাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য করেছে ভূমিতে। সে বলছে হয়তো ইন্দ্রদেব কোনো শাপ দিয়েছে কোনো নর্তকীকে, বা হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে হয়তো তাই জন্য সে মাটিতে এসে পড়েছে। ইন্দ্রের কোনো অভিশাপের ফলে কোনো স্বর্গের কোনো নর্তকী নিশ্চয়ই স্বর্গভ্রষ্ট হয়ে ভূপতিত হয়ে অর্থাৎ মাটিতে এসে ভূমিতে এসে পড়েছে।
বেকত দেখি আঁখি, তার আঁখি, তার চোখ ব্যক্ত করছে, তার চোখ দেখে যেটা, চোখ থেকে যেটা ব্যক্ত হচ্ছে, বেকত মানে ব্যক্ত, লিখে রাখো, লিখে রাখো তোমরা, বেকত মানে হচ্ছে ব্যক্ত। বেকত হইয়া আঁখি, তেন বসন সাক্ষী, তার বসন কোষণ মানে যেটা পরিধেয় পড়ে আছে, যে কাপড় জামা পরে আছে, তার সাক্ষী। বেথানিত হয়েছে কেশ বেশ, বেথানিত তার কেশ বেশ সমস্ত কিছু ঘেঁটে গেছে, তার মেকআপ থেকে আরম্ভ করে তার কেশ অর্থাৎ চুল, তার বসন মানে যেটা গায়ে পড়ে আছে সব যেন মানে সরে গেছে, ঠিকঠাক জায়গায় নেই। বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। হয়তো সমুদ্রের মাঝখানে তার নৌকা ভেঙে গেছে, ভেঙে গিয়ে প্রবল বাও অর্থাৎ সমুদ্রের যে ঢেউ তাতে থাকতে না পেরে তার সিন্ধু ক্লেশ অর্থাৎ সিন্ধু সমুদ্রের যে যন্ত্রণা, তার ফলে মনে হয় তার এই দুর্দশা হয়েছে। চিত্রের পোতরি সমা, নিপতিত মনোরমা, কিঞ্চিত আছাড় মাত্র শ্বাস। চিত্রের পোতরি সমা মানে তাকে দেখতে পুরো, মানে আমরা বলি না যে একদম পুতুলের মতো দেখতে, তো সেইখানে এই ব্যাপারটা সেরকম, মানে তাকে দেখতে চিত্রের অর্থাৎ ছবির পুতুলের মতো, ছবিতে যে যেমন আঁকা হয় সেরকম আঁকা, যেন আঁকা। চিত্রের পুতুলের সমা, নিপতিত মনোরমা, নিপতিত অর্থাৎ ভূপতিত হয়ে পড়ে আছে, নিচে পড়ে আছে মনোরমা মানে মনোরমা, কিঞ্চিত আশয় মাত্র শ্বাস, তার শ্বাস কিঞ্চিত আছে, তার শ্বাস কিছু মাত্র বোঝা যাচ্ছে, তার দেহে শ্বাস আছে, অর্থাৎ তার দেহে তখনও প্রাণটা আছে, এইটুকু বোঝে। ভাবি মনে পদ্মা, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাস। অতি স্নেহ করে পদ্মা তাকে তুলে, সমুদ্ররাজ কন্যা পদ্মা তাকে তুলে নিয়ে বলল যে আমাকে যেন বিধাতা নিরাশ করো না, মানে অর্থাৎ একে যেন আমি বাঁচাতে পারি শেষ পর্যন্ত, আমাকে যেন নিরাশা করো না। পিতার পুণ্যের ফলে, মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। আমার পিতা যতটুকু পুণ্য সঞ্চয় করেছে এবং আমার ভাগ্য যা আছে সব কিছু দিয়ে যেন এই কন্যার জীবন আমি বাঁচাতে পারি। চিকিৎসিনু প্রাণপণ, প্রাণপণ চিকিৎসা করবে এবং কৃপা করো নিরঞ্জন। এখানে নিরঞ্জন বলতে শিবকে বোঝানো হয়েছে, মানে শিব ঠাকুরকে বলছে তুমি আমাকে কৃপা করো, আমি সারাক্ষণ চিকিৎসা করব, দুঃখিনীরে করিয়া স্মরণ। সখী সবে আজ্ঞা দিল, সব সখীদের আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। সব সখীদের আঁকা দিল, ওই 5 জনকে মানে পদ্মাবতী সহ তার 4 সখীকে বা 4 সখী সহ পদ্মাবতীকে চারিদিকে ঢেকে দিতে বললো, তাদের কাপড় দিয়ে তাদের চারদিকটা ঢেকে দিতে বললো, ভেতরে তাদের চিকিৎসা হবে। অগ্নি জেলে ছেঁকে গাও, আগুন জেলে যেহেতু তারা ভিজে এসেছে, গোটা গা তাদের ভিজে গেছে সমুদ্রের জলে, তাই তাদের কি করলো, আগুন জেলে প্রথমে গা হাত পা সেঁকে নিতে বলে। ছেঁকে গাওয়া মানে ছ্যাঁকা দেওয়া, মানে মানে গা হাত পা সেঁক দেওয়া। অগ্নি জ্বালি ছেঁকে গাও, কেহ শিরে কেহ পাও, কেউ শির অর্থাৎ কেউ মাথায় সেঁক দিচ্ছে, কেউ পায়ে সেঁক দিচ্ছে। তন্ত্র মন্ত্রে মহাঔষধি দিয়া, বিভিন্ন তন্ত্র মন্ত্র মহাঔষধি চলে যাচ্ছে আর কি, মানে যতক্ষণ তারা সেঁক দিচ্ছে ততক্ষণ অন্যান্য জড়িবুটি দেয়া তন্ত্র মন্ত্র সাধনা করে তাদেরকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। দণ্ডচারী এই মতে 4 দণ্ড এইভাবে কেটে গেল। বহু যত্নে চিকিৎসিতে, খুব যত্ন সহকারে চিকিৎসা করতে করতে 4 দণ্ড কেটে গেল। পঞ্চকন্যা পাইল চেতন, এই পঞ্চকন্যা, এই 5 জন কন্যা মানে পদ্মাবতী সহ তার 4 সখী জীবন ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরাচন। এখানে তোমাদের একটা কথা বলা হয়নি, সবার আগে চলে যায়, যখন তোমাদের বললাম যে আরাকান রাজসভার কবি ছিলেন সৈয়দ আলাওল, তখন আরাকান রাজসভার যে প্রধানমন্ত্রী তার নাম ছিল মাগন গুণী। সেই মাগন গুণী আরাকান রাজসভার সভাকবি সৈয়দ আলাওলকে অনুরোধ করেছিলেন যে এই কবিতাটি তিনি যেন অনুবাদ করেন বা এই কবিতাটি যেন রচনা করেন।
তো তার অনুরোধেই এই পদ্মাবতী কাব্যগ্রন্থটি সৈয়দ আলাওল রচনা করেন। তো এখানে তাই জন্য তার নামটাই লাস্টে বলা যায়। এটা একটা মধ্যযুগীয় কাব্যগ্রন্থের একটা বৈশিষ্ট্য, কাব্যের একটা বৈশিষ্ট্য যে শেষে গিয়ে যে কবি এবং যে যাকে অনুপ্রাণিত হয়ে বা যে তাকে লিখতে বলেছে তার কথাটা অবশ্যই শেষে লেগে। এটা তোমরা আগে পড়েছো, ক্লাস 9-এ যখন কলিঙ্গতে সে ঝড় বৃষ্টি পড়েছো তখনও দেখবে এই জাতীয় জিনিসটা থাকে, মানে শেষে গিয়ে কবির নামটা লিখতে হয়। এটা মধ্যযুগীয় সাহিত্যের একটা বৈশিষ্ট্য। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরসন। তো হীন আলাওল, এখানে আলাওল অর্থাৎ সৈয়দ আলাওল নিজেকে হীন বলছে, তাকে তুচ্ছ বলছে। আমি শ্রীযুত মাগন গুণীর জন্যই এই পদ্মাবতী কাব্যটি রচনা করলাম। এইটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং আমার যে ফোন নাম্বার আছে ফোনে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, অথবা আমাকে ফোনও করতে পারো যদি কেউ বুঝতে না পারো। আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি। পূর্ব কথাটা তোমরা সবাই জানলে। পূর্ব কথার পরে যে স্থানে পদ্মাবতী তার 4 সখী সহ সেই জায়গাটায় পড়ে থাকলেন, সেখানে কি না সেই জায়গাটা কিরকম জায়গা না সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ বিশেষ। সেই দ্বীপটা কিরকম না একদিকে পাহাড় আছে, পাহাড়ে প্রচুর ফল ফুলের আধিক্য, প্রচুর ফল ফুলের গাছ আছে, এবং আর কি আছে না অনেক ভেষজ ঔষধি গাছে পরিপূর্ণ। সেই জায়গাটা কি আসছে অ্যাকচুয়ালি সেই জায়গাটা কি থাকে না পদ্মা নামের সমুদ্রকন্যা সেই জায়গাটা বসবাস করে। রাত্রিকালে পিতার গৃহে থেকে সকালবেলা সেই জায়গায় সেই উদ্যানে সেই কয়েকজন সখী সহ সেই জায়গাটায় আসছিলেন। আসার পথে দেখলেন যে একটা ভেলা পড়ে আছে, মাঞ্জস পড়ে আছে, যেটা আমরা মানদোষ বলি বা ভেলাও বলতে পারি। তো দেখলেন পড়ে আছে, তো সেখানে তিনি কৌতূহলবশত সেখানে গিয়ে দেখলেন যে ভেলায় 4 সখী সহ একজন খুব সুন্দরী রমণী সেখানে পড়ে আছে। সেই রমণীকে তিনি ভাবলেন এখানে এরমভাবে কে পড়ে থাকতে পারে, হয়তো ইন্দ্র মানে ভগবান ইন্দ্র কোনো নর্তকীকে অভিশাপ দিয়েছে, সে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে পড়ে আছে এরমভাবে। এবং তার 4 সখীকেও দেখলেন, এবং তাদের বসন দেখে মনে হলো কোনো সাধারণ কন্যা নয়। তখন তিনি কি করলেন, সেই কন্যাকে স্নেহ করে তুলে নিয়ে বিধাতাকে বললেন আমাকে যেন নিরাশ করো না, আমি এই কন্যাকে বাঁচাতে চাই। তখন চিকিৎসা শুরু হলো। চিকিৎসার তার পঞ্চকন্যা সহ তার মানে 4 সখী সহ পদ্মাবতীকে তুলে নিয়ে যাওয়া হলো একটা উদ্যানে নিয়ে যাওয়ার পর তাদের চারিদিকটা ঢেকে দেওয়া হলো কাপড় দিয়ে। ঢেকে দিয়ে ভেতরে কি করলো, তাদের গায়ে ছ্যাঁকা মানে সেক দিতে থাকলো, এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র ঔষধ দিতে দিতে চিকিৎসা করতে করতে 4 প্রহর কেটে গেল। 4 প্রহর কেটে যাওয়ার পর কি হলো না পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী তার 4 সখী সবারই জ্ঞান ফিরে এলো। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। ঠিক আছে, এটা তোমরা মন দিয়ে শোনো, ভিডিওটা ভালো করে দেখো, বারবার দেখো, দেখলে পুরো কবিতাটা তোমাদের বুঝতে পারবে। তোমরা খুব সোজা কবিতা, সহজ কবিতা। তোমরা যেখানটা অসুবিধা হবে তোমরা সবার আগে কি করবে না মানেটাকে লিখে নাও। মানেটা লিখে নিলে কবিতাটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। এরপরে আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এই চ্যানেলের প্রত্যেক শনিবার 1 মাস পূর্তি উপলক্ষে প্রত্যেক শনিবার একটি করে নতুন গল্প উপস্থাপন করা হবে। না কোনো পাঠ্যপুস্তকের গল্প নয়, পুরোপুরি ভিন্ন স্বাদের একটা গল্প উপস্থাপন করা হবে। তোমরা সবাই গল্পটা মন দিয়ে শোনো, প্রত্যেক শনিবার ঠিক বেলা 1টায়। এবারের গল্প মরামানিক আর জ্যান্ত মানিক। এটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকে শেষ।